খুব ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা বোঝার চেষ্টা করবেন আজকের যে বিষয়টা আমি দেখাবো। ফার্স্ট অফ অল, হেয়ার ইউ ক্যান সি মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল ভার্বের অনেকগুলো পার্ট আছে, এটা আমাদেরকে এক এক করে ধারাবাহিকভাবে করতে হবে। বাট আজকে আমাদের বেসিক যে জায়গাটা মডাল ভার্বে, সেটা নিয়ে আমি মেইনলি আপনাদের সঙ্গে কথা বলবো বা আপনাদেরকে আমি দেখাবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। দেখেন, প্রথমত আমাদের মডাল ভার্বের ডেফিনেশনটা একটু জানতে হবে। এখানে মডাল ভার্বটা মূলত কি, এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। হোয়াট ইজ মডাল অক্সিলারি ভার্ব? হিয়ার ইউ ক্যান সি মডালস আর অক্সিলারি ভার্বস। মডাল গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। অর্থাৎ তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য মেইন ভার্বকে। সো এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএন যেগুলো বসবে না। মডেল ভার্বের যে ব্যবহারটা আমাকে আগে বুঝতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি বললাম, অক্সিলারি ভার্ব আমাদের দুই প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো কি? এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এগুলো আমরা কোথায় ব্যবহার করি? টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। কোথায় বললাম? টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আর এই মডাল ভার্বকে আমরা কোথায় ব্যবহার করি? মডাল ভার্বগুলো এগুলো আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে, অর্থাৎ এরা নিজস্ব একটা মিনিং দিয়ে থাকে। তো আমরা এই মডাল ভার্বটা কেন শিখি? মেইন বিষয়টা হচ্ছে আমাদের ইংলিশে কথা বলতে গেলে, বা এই যে আপনি স্পিকিং এর জন্য ভর্তি হয়েছেন আমার কাছে, স্পোকেন ইংলিশটা শিখবেন। স্পোকেন ইংলিশটা মূলত কি, এটা আমাকে আগে বুঝতে হবে। আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, আমি স্পিকিং করতে পারছি না কেন, এর মেইন রিজনটা হচ্ছে আমি টাইমের পরিবর্তন করতে পারি না। অর্থাৎ আমি বাংলায় যেটা ভাবতেছি, যে যে কথাটাকে বাংলায় ভেবে আমি ইংলিশে বলতে চাচ্ছি, সেটা ইনস্ট্যান্টলি আমার ব্রেনে আসে না। আমার মাথায় না আসার কারণে আমি ইংলিশে কথা বলতে পারছি না। অর্থাৎ এইটা নিয়ে আসার জন্য ব্রেনে আমরা মূলত কি শিখে থাকি? টেন্স শিখি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সটা মূলত কি? টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, এদের ফর্মের চেঞ্জ হয়ে মূলত আমার সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয় বা অর্থের পরিবর্তন হয়। তো টেন্স হচ্ছে টোটাল তিন প্রকার, এবং তিনটা টেন্সের চারটা ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনের চারে 12টা। অর্থাৎ এই 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা পার্টিকুলার কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে 12 দিকে, 12 ভাবে, 12টা টাইমে, 12টা ওয়েতে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার দরকার ইংলিশে কথা বলার জন্য, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিক ইন ইংলিশ। সো এই জায়গাটা আপনাকে আগে বুঝতে হবে। এই জায়গাটা আপনাকে আ- আ, আগে বুঝতে হবে। এই 12টা টেন্সের স্ট্রাকচার যে আমার আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু আমাদের মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করতে পারি না। আমাদের মনের যে হোল সেন্স বা হোল থট, এটাকে ডেসক্রাইব করার জন্য, এটাকে ডিটেলসে প্রকাশ করার জন্য আমার টেন্সের সঙ্গে যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। সেমি মডাল হচ্ছে এদের চেহারাটা, অর্থাৎ দেখা যায় প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডাল অক্সিলারির মতো। আর টেন্সের সঙ্গে যে বিষয়টা, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল মডাল ভার্ব কেমন, এদের চেহারাটা কেমন। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু, গোয়িং টু। এগুলো হচ্ছে আমাদের টোটাল মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল এবং সেমি মডাল যে অক্সিলারি ভার্বস গুলো আমাদের আছে, এই ভার্ব গুলো প্রত্যেকটার ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং থাকে।
প্রত্যেকটা তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বাক্য গঠন করে। এবং এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, আপনি প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে যখন ইউজ করবেন টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে, তখন কিন্তু এক এক ধরনের মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে ডি, ইডি, টিএন বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আইএনজি এরকম হয়ে থাকে টেন্সের স্ট্রাকচারে। বাট মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, আপনি যে মডাল ভার্বেরই ব্যবহার করেন না কেন, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকবে। অর্থাৎ আপনি সাবজেক্টের পরে মডালকে ইউজ করবেন অ্যাজ অক্সিলারি ভার্ব। ইউজ করার পর আপনার অবশ্যই একটা মেইন ভার্ব বসাতে হবে, মেইন ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। এখন এই যে মেইন ভার্বটা আমি আপনাকে বসাতে বলছি, এই মেইন ভার্বটা কখনো ফর্মেট চেঞ্জ হবে না, সেটা মডাল ভার্ব ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ আমার বেস ফর্ম বা রুট ফর্মে থাকবে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। এই জায়গাটা সবসময় ব্রেনে রাখতে হবে। এবং মডাল ভার্ব শেখার আগে এই মডাল সম্পর্কে একটা কনসেপ্ট আপনার রাখতে হবে। অর্থাৎ এই মডাল ভার্বটা আমার সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। মেজর রোল প্লে করে মানে কি, এদের প্রত্যেকটার যে পার্টিকুলার যে মিনিং, যে অর্থ, এই অর্থটা আমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝতে না পারলে কিন্তু কখনোই আপনি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। অর্থটা বুঝতে হবে মানে কি, এটাও একটু বোঝার চেষ্টা করে। আমি গত ক্লাসে আপনাদের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ একটার সাথে আরেকটা বিষয়কে যদি আপনি কম্পেয়ার করতে না পারেন, তাহলে কখনোই ডেভেলপ করতে পারবেন না। দেখেন, প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলোকে বলি ওইগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, ওগুলো কিন্তু অন্যান্য ফাইনাইট ভার্ব বা মেইন ভার্বের মতো তাদের নিজস্ব অর্থ অনুসারে যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার হতে পারে, সেই কথাটা আমি আপনাকে বলছিলাম। এখন দেখেন, আমি মনে করেন এরকম একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ প্লেইড ক্রিকেট। এর বাংলা অর্থটা হচ্ছে, আমি ক্রিকেট খেলেছি। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন হ্যাভ মানে কিন্তু আছে, আমরা জানি হ্যাভ মানে আছে। বাট এই সম্পূর্ণ বাক্যটাতে এই হ্যাবের কি কোনো অর্থ দিচ্ছে? হ্যাবের কোনো মিনিং আছে? সম্পূর্ণ বাক্যটাতে দেখেন, বাংলা সেন্টেন্সটার এই মানে এই যে ইংলিশ বাক্যটা, এটার বাংলা অর্থ কি? যে আমি ক্রিকেট খেলেছি। হ্যাভ মানে কি? আছে। প্লে মানে খেলা, এই যে প্লে মানে খেলা, মূলত এই ভার্বটাই অর্থ দিচ্ছে। এই হ্যাভ কিন্তু এখানে কোনো অর্থ দিচ্ছে না, কারণ এটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে কোনো মেজর রোল প্লে করে না। এটা জাস্ট স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য বসে, অথবা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলো। কিন্তু আপনি যদি বলেন আই হ্যাভ আ কার, অর্থাৎ আমার একটা গাড়ি আছে, এখানে কিন্তু হ্যাভ মানে আছে, কারণ এখানে হ্যাভটা মেইন ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব না। মেইন ভার্ব হিসেবে বসলে তার নিজস্ব অর্থ থাকে। আপনি যদি বলেন আই ডু ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, এই 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 ডু মানে করা, সো এটা আমার মেইন ভার্ব। কিন্তু আপনি যদি বলেন আই ডোন্ট, বা আমি যদি এরকম একটা কথা বলি আপনাকে, যে ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, মনে করেন এই যে বাক্যটা আমি লিখলাম, কি লিখলাম? তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে, তুমি কি ইংরেজি শেখো। কথাটা বোঝেন, অর্থটা কি? তুমি কি ইংরেজি শেখো, তুমি কি ইংরেজি শেখো। তাহলে ডু মানে আমরা জানি কি, করা। তাহলে এই বাক্যে করা শব্দটা কি কোথাও সম্পূর্ণ বাক্যটার ভিতরে প্রকাশ পাচ্ছে? আমি যখন এটাকে বাংলায় ট্রান্সলেট করছি, কোথাও করা বলছি? বলছি না। কিন্তু বলছি কি, যে তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ এই ডু মানে যে করা, এটা আমার ভুলে যেতে হবে। আমার এখানে ডুটা বসতেছে শুধুমাত্র প্রশ্ন তৈরি করার জন্য, একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্যই আমার ডুটার ব্যবহার হচ্ছে, বা ডুটাকে আমি এখানে ইউজ করছি। এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে। এখানে মূলত অর্থটা লার্ন ভার্বটা, লার্নটা মেইন ভার্ব, এই ভার্বটাই মূলত অর্থ দিচ্ছে। সেন্টেন্সটা বা সম্পূর্ণ বাক্যটার অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো, তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। অর্থাৎ ডু এর কিন্তু অর্থ দিচ্ছে না, বাট ডু যখন মেইন ভার্ব হিসেবে বসতেছে, যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, ডু মানে করা আমরা জানি, তখন কিন্তু মেইন ভার্ব হিসেবে বসলে অর্থ দিচ্ছে। বাট অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসতেছে, এই হ্যাবটা অর্থ দেয় যে হ্যাব মানে আছে, আমার একটা গাড়ি আছে। বাট এই হ্যাবটা কি? অক্সিলারি ভার্ব। এরপর আরেকটা মেইন ভার্ব আছে প্লেড, এই ডুটা কি? অক্সিলারি ভার্ব। এখানে একটা মেইন ভার্ব আছে লার্ন। তো এই প্লে বা লার্ন এরাই মূলত অর্থ দেয়, হ্যাব বা ডু এখানে অর্থ দিবে না, কারণ এটা অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি ভার্ব গুলো জাস্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য বসে, অথবা একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। কোন অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। সেন্টেন্সে কিন্তু মেজর কোনো রোল প্লে করে না। বাট মডাল অক্সিলারি ভার্বগুলো কিন্তু মেজর রোল প্লে করে। অর্থাৎ মডাল ভার্ব কিন্তু অর্থ দেয়। যেমন আপনি যদি বলেন আই ক্যান প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট, এখানে
আমার দুটো ভার্বই অর্থ দিচ্ছে। আমার হ্যাভ যেমন অক্সিলারি ছিল, প্লেটা মেইন ভার্ব ছিল, ক্যানটাও অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। কিন্তু হ্যাভের অর্থ কিন্তু আমার দেয়নি, কিন্তু এখানে ক্যান ভার্বের কিন্তু আমার অর্থ দিবে। অর্থাৎ এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে আমি ক্রিকেট খেলতে পারি, পেলে মানে খেলা, ক্যান মানে পারা, দুটো ভার্বই আমার কিন্তু অর্থ দিচ্ছে। তার মানে কি, মডাল ভার্বগুলো সেন্টেন্স একটা মেজর রোল প্লে করে, এবং মডাল ভার্বের অর্থ অনুসারে আমার এই জায়গাটাতে মূলত অর্থের পরিবর্তন হয়। অর্থাৎ মডালের ব্যবহার জানার আগে এই ওয়ার্ড মিনিং গুলো আপনাদেরকে জানতে হবে। মডাল ভার্বের অ্যাকচুয়াল মিনিং গুলো কি, যেমন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, হ্যাঁ, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। এইগুলো আগে জানতে হবে। এবং এই মডাল ভার্ব গুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। এরা কিন্তু একটা মাত্র অর্থ দেয় এরকম না, প্রত্যেকটা মডাল ভার্বের আবার ডিটেইলস ব্যবহার আমার এই জায়গাটাতে আছে, সেটা আমি দেখাবো। বাট একবারে সব দেখতে গেলে হবে না, আমাদের ধীরে ধীরে এগোতে হবে। তারপর দেখেন, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে, বাট পার্থক্যটা হচ্ছে অতীতে কেউ কোনো কিছু করতো, অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেলি কেউ কোনো কিছু করতো, এই জায়গাটাতে উডের ব্যবহার হয়। আর কেউ কোনো কাজের প্রতি অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এমন কোনো কাজ যেটা কেউ না করে পারতো না, এই জায়গাটাতে ইউজ টু এর ব্যবহার হয়। যেমন সে সিনেমা দেখতো, হি উড ওয়াচ সিনেমা। কিন্তু আমি যদি বলি যে আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার এভরিডে। ঠিক আছে? অর্থাৎ নিত্য নৈমিত্তিক কোন একটা কাজ একদমই অভ্যাসে পরিণত হয়ে গেছিল, সেই জায়গাটাতে ইউজ টু বসে। আর অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কিছু করতো, সেখানে আমার উডের ব্যবহার হয়। এটা নিয়ে ডিটেলস ক্লাস আছে, দুইটা ভার্বের উপরেই ডিটেলস ক্লাস আছে, উডের উপরেও একটা ক্লাস আছে এবং ইউজ টু এর উপরেও একটা ফুল ক্লাস আছে, সেখানে আমি আরো ডিটেলসে বলবো। বাট আগে আপনার বেসিক জিনিসটাকে বোঝেন, এদের মানে মেইন মিনিংটা কি। শুড মানে উচিত, ওট টু মানে উচিত। এই ওট টুটা আপনাদের অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে, বাট পলাইটলি কোনো কিছু করা উচিত, রেসপন্সিবিলিটি বা ডিউটি, হ্যাঁ, দায়িত্ব বা কর্তব্যের সাথে কোনো কিছু করা উচিত, এই জায়গাটাতে শুডের পরিবর্তে ওট টু ভার্বের ব্যবহার হয়। শুড মানে কি, কি বলছি, উচিত। ওট টু মানে কি বলছি, উচিত। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, মনে করেন তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড বুক। তার বাজারে যাওয়া উচিত, হি শুড গো টু মার্কেট। কিন্তু আমি যদি বলি তোমার দেশের সেবা করা উচিত, ইউ শুড সার্ভ ইয়োর কান্ট্রি। সো এই জায়গাটাতে ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ ought টু, ইউ ought টু সার্ভ ইয়োর কান্ট্রি, দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট অর বেটার। ওকে? সো আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই ought টু অবে মাই প্যারেন্টস। হ্যাঁ, অর্থাৎ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এসে যায়, এরকম কাজ কোনো কিছু যেটা করা উচিত, এই জায়গাটাতে সুরের পরিবর্তে ওট টু ব্যবহার করলে সেটা বেশি বেটার হয়। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার আর রেদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই। তো এই মডেলগুলো আগে আমাকে জানতে হবে, জানার পর এগুলো দিয়ে আমার সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এই জায়গাটাতে যদি একটু দেখেন, এখানে আমার এই যে টেবলটা আছে, প্রথমে সাবজেক্ট আছে, অর্থাৎ একটা কথা যখন আপনি বলবেন, একটা কাজ যখন আপনি করবেন, একটা কথা যখন বলা হয় বা একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে, আই অথবা উই অথবা ইউ অথবা হি, শি, দে, ইট, রানা, এগুলো হতে পারে। এরপরে কিন্তু মডাল ভার্ব গুলো আছে, দেখেন ক্যান, কুড, মে, মাইট, এরপর মেইন ভার্ব। এবং আমি এই জায়গাটাতে কি বলছি, আপনার মেইন ভার্বের ফর্মের কিন্তু কোনো চেঞ্জ হবে না যখন আপনি মডাল দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, সেটা যে মডালই হোক না কেন, আমার মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা কিসে বসবে, রুট ফর্মে থাকবে। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ মডাল ভার্বের চেঞ্জের সাথে সাথে কিন্তু সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়, বা কি বলবো, টাইমের চেঞ্জ হয়। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই মাইট স্পিক ইংলিশ। হ্যাঁ, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। শ্যাল স্পিক ইংলিশ মানে কি, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ,
আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। আমি ইংরেজি বলার সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। ডেয়ার টু মানে কোনো কিছুতে সাহস করা বা কোনো কিছুতে সাহস দেখানো। ঠিক আছে, এইভাবে এই বিষয়গুলোকে আপনাদের বুঝতে হবে। এরপর দেখেন, এইভাবেই সেন্টেন্স গুলো লেখা আছে। প্রথমত এগুলো খুবই সিম্পল: সাবজেক্ট, দেন মডাল অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। এরপর দেখেন একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করতে পারি বা নেগেটিভ করতে পারি। অর্থাৎ সেন্টেন্স তো শুধু এইভাবে তৈরি করে রাখলে হবে না, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ এটা করা কিন্তু আমাদের দরকার বা প্রয়োজন। যেটা আমি বারবার বলছিলাম যে একটা সেন্টেন্সকে কতগুলো ওয়েতে আমরা ভাঙতে পারি, কতগুলো ওয়েতে আমরা পরিবর্তন করতে পারি। তো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করাটা খুবই সহজ, কারণ আমি আপনাদের টেন্সের উপর যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে, এই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু আপনার প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জায়গাটাতে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। বাট এইখানে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এরাই অক্সিলারি, তো এদের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হচ্ছে। এদেরকে সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হবে। খুবই সিম্পল। দেখেন তাহলে আপনার মডাল ভার্ব অনুযায়ী মূলত আমার অর্থটা হয়ে থাকবে। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই কুডেন্ট, উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। দে মাইটেন্ট প্লে ফুটবল, তারা ফুটবল নাও খেলতে পারতো। আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, শ্যান্ট মানে কি আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, ওন্ট মানে কি উইল নট, রানা গাছে উঠবে না। রানী মাস্টন্ট ড্রাইভ এ কার, মাস্টন্ট মাস্ট নট, রানী গাড়ি চালাবে না। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আমার নেগেটিভ হয়। এখানে সবগুলো সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই পিডিএফ ফাইলটা অনেক সুন্দরভাবে সাজানো, organize করো। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ নিড প্রপার প্র্যাকটিস ফর স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি। ইউ ক্যান নট ড্র এ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র এ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র এ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র এ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। হ্যাঁ, আই শান্ট মানে আই শ্যাল নট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। ওন্ট মানে কি হি উইল নট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটায় রাজি হব না। সি নিডেন্ট গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। নিড নট এখানে একটা টু হবে, নিডেন্ট টু গো দেয়ার হবে। হ্যাঁ, এরপর দেখেন যদি আপনি ইন্ট্রোগেটিভ করতে চান তাহলে সাবজেক্টের আগে এই মডাল ভার্বগুলোকে আপনার আনতে হবে। যেহেতু এই মডাল ভার্বগুলোকে আবারও বলছি অক্সিলারি, অক্সিলারি মানে কি হেল্পিং ভার্ব, অর্থাৎ এখানে কিন্তু আমার অবশ্যই অবশ্যই মেইন ভার্ব থাকবে। বাট এই মডাল ভার্ব কিন্তু একটা মেজর রোল প্লে করে, মডাল ভার্বের অর্থ অনুসারে মূলত সেন্টেন্সের অর্থটা দিয়ে থাকে। সো ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র এ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা স্পিক ইন ইংলিশ, রানা কি ইংরেজি বলতেও পারতো। উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে। উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে। So এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি হয়ে থাকে। এখানে দেখেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেওয়া আছে, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলেই আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়। কঠিন কিছুই না, একদমই কিন্তু সিম্পল এই জায়গাটা, এখানে না বোঝার কিছুই নেই। কুড ইউ স্পিক ইন ইংলিশ, বাংলা অর্থ কি আমরা কি ইংরেজি বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর বুক, আচ্ছা এইটা একটু ডিফারেন্ট স্ট্রাকচার, অর্থাৎ এই কুড শুধু পারতাম না, আমার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থেও উড, কুড বা ক্যান এদের ব্যবহার হতে পারে বা হয়ে থাকে। তো এইটা নিয়ে ডিটেলস ক্লাসে আমি এই জায়গাটা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো। উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে, অর্থাৎ আগের
অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এখন আমি এটা আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, এর আগে আপনি যদি ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে চান, যেমন আপনি যদি বলেন হোয়ার উইল ইউ ড্র এ পিকচার, তাহলে আপনি কোথায় ছবি আঁকবেন বা তুমি কোথায় ছবি আঁকবে। হোয়াই উইল ইউ ড্র এ পিকচার, তুমি কেন ছবি আঁকবে। হ্যাঁ, হোয়েন উইল ইউ ড্র এ পিকচার, তুমি কখন ছবি আঁকবে। অর্থাৎ এই অক্সিলারি ভার্বের আগে আপনি যদি ডাবল ইউএস ওয়ার্ড বসান, তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত কিন্তু আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আর কি তৈরি হয়। শ্যাল আই ডু ইট, আমি কি এটা করবো। নিড ইউ স্টে হিয়ার, তোমার কি এখানে থাকা দরকার। হ্যাঁ, so এইভাবে এই বিষয়গুলোকে আপনার বুঝতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হবে। এখানে লাস্টের দুটো আছে দেখেন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, যেমন খান্ট উই এগ্রি অন ইট। খান্ট মানে কি ক্যান নট, অর্থাৎ আমরা কি এটা একমত হতে পারি না, আমরা কি এটাই রাজি হতে পারি না। ওন্ট হি ডু ইট, সে কি এটা করবে না। ওন্ট হি ডু ইট, সে কি এটা করবে না। মে আই টেক ইট, আমি কি এটা নিব। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। হ্যাঁ, সো এই বিষয়গুলোকে আমাদের একটু দেখতে হবে, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এবং এটা প্র্যাকটিস করার পর এই মডাল ভার্ব গুলোকে নিয়ে আমাকে ডিটেলসে আলোচনা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মডাল ভার্বের আবার ডিটেলস ব্যবহার আছে। যেমন দেখেন এই জায়গাটাতে লেখা আছে যে ইউজেস অফ ক্যান। হ্যাঁ, ক্যান ভার্বটাকে আমরা ইন ডিটেলসে কিভাবে আহ ব্যবহার করতে পারি সেন্টেন্সের বিভিন্ন জায়গায়। যেমন দেখেন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাবিলিটি বোঝায়, ক্যান বি প্লাস নাউন কোনো কিছু হতে পারে বোঝায়। আমি বি ভার্ব আপনাদেরকে দেখিয়েছি, বি ভার্বের কথাটা আমি বারবার বলছি, বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া বা থাকা। বি এর পরে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হচ্ছে হওয়া, যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। সো ক্যান বি প্লাস নাউন কোনো কিছু হতে পারে, ক্যান বি প্লাস পজিশন অর্থাৎ কোনো একটা জায়গা বা প্লেসকে যদি বোঝায়, কোথাও কোনো কিছু থাকতে পারে, ক্যান বি প্লাস পজিশন। ক্যান হ্যাভ প্লাস পজিশন এর মানে হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, অ্যাবিলিটি অর্থে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। এই জায়গাটাতে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডু, প্লে, রান, স্পিক, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এরপর দেখেন, এই যে ক্যানটা, এই ক্যানটা আমার শুধু পারা অর্থে বসে না। এই জায়গাটাতে আরেকটা বিষয় হচ্ছে, এই ক্যান ভার্বের ব্যবহারটা আমার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন অর্থাৎ অনুরোধ, অনুমতি বা প্রার্থনা অর্থেও ব্যবহৃত হয়, সরি পরামর্শ দেওয়া অর্থেও ব্যবহৃত হয়। অর্থাৎ এই মডাল ভার্বগুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, বাট মেইনলি ক্যানের অর্থ হচ্ছে পারা। কিন্তু দেখেন এখানে বলছে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এর মানে কি তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসতে পারো, বা মানে তুমি কি আমার পাশে বসবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে। অর্থাৎ এখানে আমি বলছি কিন্তু যে তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে। এখন আপনি বলতে পারেন যে ক্যান কেন ব্যবহার করব, তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে। আমি কি এটা বলতে পারবো না যে উইল ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ। উইল মানে তো ভবিষ্যৎ বোঝায়, আমি তো এখানে সেরকমই বলছি যে উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। তো আমি ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি এর মানে কেন বলছি যে তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। এর রিজনটা হচ্ছে বা কারণটা হচ্ছে, আপনি যখন একজনের সঙ্গে কথোপকথন করছেন অর্থাৎ কনভারসেশন করছেন, একটা কনভারসেশনে আপনার সিচুয়েশনটা বুঝতে হবে, আপনার কথা বলার ধরনটা কেমন। যদি অনুরোধের সাথে বা রিকোয়েস্ট করে আপনি কাউকে বলেন যে তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, আমার সাথে কি লাঞ্চে যাবে, আমার পাশে বসবে, যদি আপনি রিকোয়েস্ট করে বলেন তখন আপনার উইলের পরিবর্তে ক্যানের ব্যবহার করতে হবে, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাট এই ক্যান ভার্বটা আপনার এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে একটা ইনফর্মাল মিনিং দেয়। অর্থাৎ যে আপনার থেকে বয়সে ছোট বা আপনার বন্ধু, অর্থাৎ যার সাথে তুই তকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা হয়। আর যদি আপনি পলাইটলি কথা বলতে চান অর্থাৎ ফর্মালি কথা বলতে চান, আপনার রেসপেক্টেড কোনো পার্সন যদি থাকে, টিচার, অফিসার, বস, সিনিয়র, সেই জায়গাটাতে আপনার এই ক্যানের পরিবর্তে কুড অথবা উড ভার্বের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আপনি বলতে পারেন কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন। উড ইউ সিট বিসাইড মি,
আপনি কি আমার পাশে বসবেন, অর্থাৎ কুডেরও কিন্তু একটা পার্টিকুলার মিনিং আছে। কুড মানে মানে পারতাম বা অতীতে কেউ কিছু করতে পারতো, পাস্ট অ্যাবিলিটি অর্থে বসে। বা উডেরও একটা মিনিং আছে, অতীতে কেউ কোনো কিছু করতো বা অতীত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। কিন্তু এই সব কিছু বাদ দিয়ে আপনার এই জায়গাটা বুঝতে হবে, ক্যান মানে পারা, এগুলো বাদ দিয়ে এইটা আপনাকে বুঝতে হবে যে এই ক্যান, কুড এবং উড এই তিনটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এবং এদের নিজস্ব অর্থ থাকা সত্ত্বেও এরা আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থেও সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়। এই জায়গাটাতে ক্যান মূলত ইনফর্মাল মিনিং দিয়ে থাকে এবং কুড আর উড ফর্মাল মিনিং দিয়ে থাকে। এইভাবে এই জায়গাটাকে একটু কাভার করতে হবে। কুড উডের উপরেও ডিটেলস ক্লাস আছে, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরা ফর্মাল মিনিং দেয় বা কিভাবে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। বাট এই এই যতটুকু বললাম এতটুকু একটু আপনার আগে মনে রাখেন। এরপর দেখেন এইখানে বলছে স্ট্রাকচার টু তে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন এই কাঠামোটি দ্বারা কোনো কিছু হতে পারে বোঝায় হওয়া। যেমন দেখেন হি ক্যান বি আ ডক্টর, মানে কি সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। অর্থাৎ এখানে বি মানে হওয়া, ক্যান বি এর মানে কি, এর মানে হচ্ছে হতে পারে, কেউ কোনো কিছু হতে পারে। এরপর দেখেন ক্যান বি প্লাস পজিশন, কেউ কোনো জায়গায় থাকতে পারে, কারো অবস্থান বোঝানোর জন্য এটার ব্যবহার হয়। যেমন হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। অর্থাৎ বি এর পরে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া। যেমন এখানে ছিল না, হি ক্যান বি এ মিনিস্টার, হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ টিচার। হ্যাঁ, মানে বি এর পরে যদি আপনি দেখেন পার্সন আছে তাহলে বি এর মানে হওয়া। কিন্তু যদি প্লেস থাকে, আর প্লেসের আগে বা জায়গার আগে আমাদের কিন্তু অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসবে। এটা আমি বলছিলাম আপনাদের, তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। হ্যাঁ, তাহলে দেখেন আর আর হচ্ছে বি মানে হওয়া বা থাকা, আবার হ্যাবের মানেও কিন্তু থাকা বোঝায়। বি এর মানেও থাকা, বাট বি মানে কোন থাকা, সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, সাবজেক্ট নিজে কোথাও থাকে, এই জায়গাটাতে ক্যান বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা সাবজেক্টের মালিকানায় কোনো কিছু থাকে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, সাবজেক্টের অধিকারে বা সাবজেক্টের মালিকানায় কোনো কিছু থাকে, এইটা বোঝানোর জন্য হ্যাবের ব্যবহার হয়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার একটা ভালো মোবাইল থাকতে পারে। আবারও বলছি, সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, এই জায়গাটাতে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, এই জায়গাটাতে হ্যাবের ব্যবহার হয়। মানে বোঝেন, মনে করেন আমি যদি বলি যে আমি এখন ঢাকায় আছি, তাহলে এই সেন্টেন্সটা বা এই বাক্যটা কি হবে ইংলিশে? আমি এখন ঢাকায় আছি। আমরা অনেকে এইটাই ইংলিশে বলতে পারি না, আমরা বলি আই লিভ ইন ঢাকা। না, আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা। বাট আমি কি বললাম, আমি এখন ঢাকায় আছি, অর্থাৎ থাকা বোঝাচ্ছি। আই অ্যাম, আই অ্যাম, এই অ্যাম এর মানেই কিন্তু থাকা, ইন ঢাকা। আই অ্যাম ইন ঢাকা। হ্যাঁ, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। হ্যাঁ, আবার আপনি যদি বলেন যে সে ঢাকাতে ছিল গতকাল, তাহলে ওয়াজ হি ওয়াজ ইন, এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়াজ ইন ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকাতে ছিল। হি ওয়াজ ইন ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকাতে ছিল। অর্থাৎ এই ওয়াজ মানে কি ছিল, এম মানে কি আছে বা আমি আছি, আই অ্যাম ইন ঢাকা। কিন্তু দেখেন, আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, তখন কি আই ওয়াজ এ ডগ বলবো? আই ওয়াজ এ ডগ, এর মানে কিন্তু এরকম হয়ে যায় যে আমি একটা কুকুর ছিলাম। আই ওয়াজ এ ডগ, আমি একটা কুকুর ছিলাম। বাট আমি কি বলছি বাংলাটা, আমি এই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করব যে আমার একটা কুকুর ছিল। তাহলে আমি এখানে ওয়াজ লিখতে পারবো না, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা এটা বলছি ঠিক আছে, বাট আমার একটা কুকুর ছিল, এখানে কিন্তু আমি বলবো যে আই হ্যাড আ ডগ। আই হ্যাড আ ডগ মানে আমার একটা কুকুর ছিল বা আমার একটা কুকুর আছে। আই হ্যাভ আ ডগ, এইচ এ ভি ই।
হ্যাঁ, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ মানে আছে, বা হ্যাড মানে ছিল। এটা কোন আছে বা ছিল? কারো অধিকারে কোনো কিছু আছে, কারো মালিকানায় কোনো কিছু আছে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ আ ডগ, আমার কুকুর আছে। আই হ্যাড আ ডগ, আমার কুকুর ছিল। কিন্তু এখানে আমরা জানি ওয়াজ মানেও ছিল। আপনি ওয়াজ ব্যবহার করলে কি হয়ে যাবে? আই ওয়াজ এ ডগ, আমি একটা কুকুর ছিলাম, এরকম হয়ে যাবে। আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ ইন ঢাকা, এরকম আপনি বলতে পারেন। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো জায়গায় ছিল, এখানে বি ভার্বের ব্যবহার হয়। অ্যামিজ আর অজয়ের। আর সাবজেক্টের অধিকারে কোনো কিছু আছে বা অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল, এই জায়গাটাতে আমার কিসের ব্যবহার হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড, অধিকার বা মালিকানা বোঝাতে। এই জায়গাটা বুঝতে পারছেন যেটা বললাম? বোঝা যায় কি বলছি কথাটা? Yes, sir. হ্যাঁ, গুড। Yes, sir. আগে আর এবার দেখেন, তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা মডাল ভার্বকে ডেভেলপ করতে হবে। আজকে আমরা ক্যান ভার্বটা দেখলাম, এরপরে কুড ভার্ব, মে ভার্ব, মাইট ভার্ব এবং শুড ভার্ব, উড ভার্ব, ইউজ টু, প্রত্যেকটা ভার্বের ডিটেলস ব্যবহার আছে। বাট আপনাদের প্রাইমারি লেভেলে আপনার কাজটা থাকবে মূলত এইটাই। আমি এখন আরেকটা বিষয় একটু দেখাবো আপনাদের। তার আগে একটু বলি, আপনাদের কাজ থাকবে এইটাই, এই মডাল ভার্বগুলোর অর্থটা আপনারা ভালোভাবে জানবেন, মডাল ভার্বের অ্যাকচুয়াল মিনিংটা কি দেয় এটা বুঝে, যেভাবে আমি দেখালাম যে কিভাবে একটা সেন্টেন্স নেগেটিভ হয়, কিভাবে একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়, কি বললাম, কিভাবে একটা বাক্য নেগেটিভ হবে, কিভাবে একটা বাক্য ইন্ট্রোগেটিভ হবে, এইটা একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এগুলো একটু ভালোভাবে এক্সারসাইজ করবেন এখানে যে সেন্টেন্স গুলো আছে। আর মডাল ভার্বের অর্থটা একটু জেনে রাখবেন। এরপরে আমরা প্রত্যেকটা মডাল ভার্বকে ইন ডিটেলসে আলাদা করে দেখব, এবং মডাল ভার্ব দেখার পর সেমি মডাল ভার্বে আমরা যাব। তারপর আরেকটা বিষয় আমাদের থাকবে প্যাসিভ ভয়েস। প্যাসিভটা করার পরেই আমরা কিন্তু প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতর মুভ করব, যেটা মেইনলি আপনারা করতে চাচ্ছেন, যেটা স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলতে চাচ্ছেন, টপিকের উপর প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, সেই জায়গাটাতে আমরা যাব। বাট সেখানে যাওয়ার আগে আমাকে আগে একটু পড়াতে দিতে হবে। একটু এই জায়গাগুলো ডেভেলপ না করালে, আপনারা যদি এগুলো সম্পর্কে কনসেপ্ট না রাখেন, আপনারা কখনোই ভালোভাবে স্পিকিং করতে পারবেন না, স্পিকিং এ প্রফেশনাল হতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন না। একটা জায়গায় আটকে থাকবেন, একটা জায়গা নিয়েই বারবার আলোচনা করবেন। আপনার একটা টপিককে আপনি ব্রডলি ডিসক্রাইব করতে পারবেন না যদি এগুলো না জানেন। এই যে জিনিসটা আমি দেখালাম, বা এই যে মডাল ভার্বের ব্যবহার, কি বললাম, এটা আমরা কেন শিখবো, বা কেন আমাদের এটা প্রয়োজন, বা কেন শিখি? শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল থট বা সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য আমাদের এই মডালের সঙ্গে আমার শেখা লাগবে কি, মডাল ভার্বের সঙ্গে আমাদের এই টেন্সের, সরি, মানে টেন্সের সঙ্গে আমাদের শেখা লাগবে এই মডাল ভার্বের ব্যবহার, অ্যাজ ওয়েল অ্যাজ সেমি মডাল ভার্বের ব্যবহার। এবং এগুলো মানে কতটা প্রয়োজন বা কতটা দরকার, এটা আমি যদি আপনাদের একটু একটা কনভারসেশনের মাধ্যমে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যা যা করব, অর্থাৎ এখানে যে প্র্যাকটিক্যাল স্পিকিং এ আমরা এগুলো কভার করে যাব, ঠিক আছে, বাট এই যেগুলো আমরা পড়তেছি, এগুলো যাতে আমাদের একটা চর্চার মধ্যে থাকে, তার জন্য আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিব। এখানে আমার, এটা আমার মেইন কনভারসেশন না, এটা জাস্ট কিছু ইংলিশ টু ইংলিশ কনভারসেশন। এগুলো করলে অনেক বেনিফিট পাওয়া যায়। ইংলিশের শুধুমাত্র ছোট ছোট রুলস এবং স্ট্রাকচার পড়ে রাখলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। আপনাদের এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখানে আমার প্রায় 40টার মতো কনভারসেশন আছে। এগুলো সেন্টেন্স আমরা অনেকেই আছে ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, বাট একটা প্যাসেজ পড়ে সেই জায়গাটাতে একটা বাক্য কোন টেন্সে লেখা আছে এটা আমরা ধরতে পারি না। একটা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, অ্যাকচুয়াল থটটা কি, এটা আমরা বুঝতে পারি না। তো এগুলো যদি আপনি একটু পড়েন, তাহলে এই টেন্স মডাল এগুলো চর্চায় থাকবে, এবং রিডিং প্র্যাকটিস করলে অনেক ডেভেলপমেন্ট পাওয়া যায়। তো এগুলো আমরা এই যা যা আমি এখন আপনাদের পড়াচ্ছি, এটার পাশাপাশি প্রতিদিন আজকে থেকে এগুলো একটু আপনাদের করতে হবে। যেমন এখানে দেখেন একটা ইংলিশ কনভারসেশন আছে, বোঝার চেষ্টা করেন কি এগুলো পড়ার মেইন রিজনটা কি। একটা সেন্টেন্স আমি অ্যানালাইসিস করবো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোন টেন্সে লেখা আছে, অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি। আমরা অনেকেই আছি ইংলিশ পড়তে পারি, রিডিং পড়তে পারি, বাট অর্থ বুঝি না। তো এগুলো পড়লে ওই জায়গাটা থেকে ওভারকাম করা যায়। যেমন দেখেন, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স।
হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্টটা কি? মোবাইল ফোন। ভার্বটা কি? ইজ। ইজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই। আমি আবারও বলছি, আমরা অনেকে এটা মনে করি যে অ্যামিজ আর থাকলেই সেটা প্রেজেন্ট, কি বললাম, কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এইটাই মেইন ভার্ব। তার মানে এটা কোন টেন্স? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বের একটা সেন্টেন্স। এরপর দেখেন এখানে কি বলছে, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এরপর এই জায়গাটাতে বলছে যে it has added a new dimension to our way of life and to the communication system. It has added অর্থাৎ এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, a new dimension, অর্থাৎ has প্লাস add মানে যোগ করা বা যুক্ত করা, এর past participle added। এটা কোন টেন্স আছে? আমাকে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সেই ভার্বটার ফর্মটা দেখে বুঝতে হয়, অর্থাৎ টেন্সটাকে আইডেন্টিফাই করতে হয়। আর টেন্সটা আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল যে অর্থটা বা মিনিংটা, এইটা বের করে নিয়ে আসা যায় বা আমরা বের করতে পারি। তাহলে কি বলছে যে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা আমাদের আহ, জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন মাত্রা, ডাইমেনশন মানে একটা লেভেল বা মাত্রা যুক্ত করেছে। বাট ইট ক্যান বি মিসইউজ বাই সামওয়ান। দেখেন এখানে ক্যান বি প্লাস মিসইউজড, ভি3। এটা হচ্ছে মডেলের প্যাসিভের একটা স্ট্রাকচার। প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কিন্তু আমরা আবার ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারবো না। তো এই মডেল ভার্বের পরেই আমি কিন্তু প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। এটার বাংলা অর্থ, এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড on merits and demerits of using mobile phone. So here you can see দুইজনের ভিতরে একটা কনভারসেশন দেখেন। বলছে, আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আম ফাইন টু। ইউ নো, তুমি জানো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। ইউ নো, ইউটা সাবজেক্ট, নোটা আমার ভার্ব। আই হ্যাভ বট, হ্যাভটা আমার অক্সিলারি ভার্ব, বাইটা মেইন ভার্ব। হ্যাভের পরে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বলবো, সো বাইয়ের পাস্ট পার্টিসিপল কি? বট। সো আই হ্যাভ বট। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটাই মূলত আমি আপনাদেরকে ধরতে বলছি। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে, এবং টেন্স আইডেন্টিফাই করতে পারলে ওই বাক্যটার অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। সো আমি কিনেছি একটা নতুন মোবাইল ফোন গতকাল, এই যে সেটা। বলছে, নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? এই যে হোয়াট ডু ইউ থিঙ্ক, এই ডু এর ব্যবহারটা কোথায় হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু আমরা ডু এর ব্যবহার করি। কেন করি? আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব থাকে। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এর ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্ট্রোগেটিভ হয়। সো প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জায়গাটাতে ডু ডাজ ডিড এর সাহায্য নিতে হয়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আর এই যে থিঙ্ক যে ভার্বটা, এটা একটা স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক মানে ডাইনামিক না, অর্থাৎ এই ভার্বটা বাংলায় কন্টিনিউয়াস মুডে বললেও আপনি ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবেন না। অর্থাৎ এটা মূলত এখানে বাংলা অর্থটা এরকম যে মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবছো, বাংলাটা দেখলে আপনার মনে হবে কন্টিনিউয়াস টেন্স, যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মোবাইল ফোন। বাট এটা ফর্মাল রাইটিং এ গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। থিঙ্কের সঙ্গে আইএনজিটা ব্যবহার করা, থিঙ্ক, এক্সপেক্ট, বিলিভ, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, লাইক, সিম, হ্যাঁ, লাভ, ডিজায়ার, উইশ, এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, বাট বাংলাটা কিন্তু এরকম হয় যে মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবছো, কি ভাবছো। হ্যাঁ, এবার বলছে দেখেন, নাওএডেইজ মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা মাধ্যম। এটা বি ভার্বের সেন্টেন্স, ইজটা আমার এখানে মেইন ভার্ব। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। দেখেন এটা মডেলের সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি1, অর্থাৎ আমরা যোগাযোগ করতে পারি সারা বিশ্বের সাথে খুবই কম সময়ের মধ্যে এটার মাধ্যমে। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে আমরা ছবি, ভিডিও এবং
মিউজিক এনজয় করতে পারি। বলছি রাইট ওয়ার্ড, এনিথিং এলস, আর কিছু? হ্যাঁ, বলছে মোর ওভার মেসেজিং, মোর ওভার মানে অধিকন্তু বা আরো, এগুলোকে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলে। সেন্টেন্সের ভিতরে এগুলো ব্যবহার করলে একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড হয়। হ্যাঁ, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। দেখেন সাবজেক্টটা কি, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা একটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট। ভার্ব হচ্ছে হ্যাভ বিন ইনক্লুডেড। এই ভার্বটা দেখে কি আপনি বুঝতে পারেন যেটা কিসের স্ট্রাকচার, কোন টেন্স? দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ কেন? আমার সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে এখানে। বাংলা অর্থটা হচ্ছে, মানে প্যাসিভ দেখলেই বোঝা যায় যে বাংলা মিনিংটা কেমন দিবে। উম, বাংলা অর্থটা হচ্ছে এরকম যে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে। কি বললাম? সংযুক্ত করা হয়েছে এটাতে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3। বলছে ইয়েস ইউ রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে, কিছু ডিমেরিটসও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আর ইউ টকিং, অর্থাৎ এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তুমি কি বলছো এই বিষয়ে? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বলছো এই বিষয়ে? বলছে নাও ডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। বর্তমান সময়ে কিছু মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ক্রাইম চালায়, অর্থাৎ কিছু বা খারাপ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে। বলছে ইট হ্যাজ বিকাম, এটা এটা হয়েছে। বিকাম মানে কি, হওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, পাস্ট পার্টিসিপলটা আবার বিকাম, অর্থাৎ বিকাম, বিকেম, বিকাম, হ্যাজ বিকাম। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা কি? হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, দিয়েছে, নিয়েছে, এরকম একটা মিনিং দেয়। সো ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল। এটা একটা সহজ উপায় হয়েছে মেয়েদেরকে উত্ত্যক্ত করা বা টিজ করা। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়। মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্টস সেই দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। এটা আরো ক্ষতিকর আমাদের ব্রেইনের জন্য এবং শোনার জন্য। হ্যাঁ, মানে কানের জন্য আর কি। বলছে রিয়েলি, আই ডিডেন্ট নো ইট বিফোর। সত্যি, আমি এটা আগে জানতাম না। দেখেন নো মানে জানা। আপনি যদি বলেন আমি এটা জানতাম, আই নিউ ইট, নো এর পাস্ট ফর্ম নিউ। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভি টু বসে। বাট যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, ডিডের ব্যবহার করতে হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি। এমনকি কিছু ছাত্রছাত্রী ক্যান নট কনসেন্ট্রেট, অর্থাৎ মনোযোগ দিতে পারে না পড়াশোনায়, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। কারণ তারা ব্যস্ত থাকে মোবাইল ফোনে সারা রাত ধরে। বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস এট নাইট। মোবাইল পরিচালনাকারীগণ কি বলছে, বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে রাতে। বলছে বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, এটা মোবাইল ফোনের দোষ নয়, ইট ইজ আওয়ার ফল্ট। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন। এখানে শুডের ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন, অর্থাৎ আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর। দেখেন এই যে হ্যাভ টু গো, সাবজেক্টকে আই, ভার্বটা কি, হ্যাভ টু, এটা একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব। সো আই হ্যাভ টু প্লাস বি ওয়ান গো, আমাকে যেতে হবে প্রাইভেট টিউটারের কাছে। বলছে ওকে, সি ইউ লেটার, বাই। হ্যাঁ, সো এই যে একটা কনভারসেশন আমি পড়লাম বা দেখালাম, এই কনভারসেশনের ভিতরে আমি আপনাদের বলছি যে এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, এইটা একটু আপনারা আগে বোঝেন। আমার এখানে কি কি স্ট্রাকচার আছে, এই যে যেটা পড়লাম এর ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স আপনারা দেখলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলেন, একটা প্যাসিভের স্ট্রাকচার দেখলেন। এরপরে আপনার মডাল ভার্ব বা সেমি মডাল ভার্ব আছে। এর বাইরে কিন্তু আর কিছু না। অর্থাৎ যেটা আমি আপনাদেরকে বারবার বলি, আপনাদের যখন ফ্রি ক্লাস নিয়েছিলাম তখন আমি আপনাদেরকে বলছিলাম যে ইংলিশে কথা বলার জন্য, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য জাস্ট চারটা বিষয় সম্পর্কে স্ট্রাকচার বলতে, আপনার যদি শুধুমাত্র টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ, এই চারটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি যে কোনো কিছু ইংলিশে লিখতে পারবেন। বা হোয়াট এভার ইউ থিঙ্ক ইন ইংলিশ ইউ উইল বি এবল টু
স্পিক ইন ইংলিশ, আপনি মানে যেটাই ভাবেন না কেন সেটাই আপনি বলতে সক্ষম হবেন, আপনি কথা বলতে পারবেন। টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ ভয়েস যেটা, এর বাইরে আর কোনো কিছুরই দরকার হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না অ্যাটলিস্ট ইংলিশে কথা বলার জন্য, ইংলিশে স্পিকিং করার জন্য। এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে টোটাল 40টার মতো কনভারসেশন আছে। এই 40টা কনভারসেশন আপনারা নিজেরাও রেগুলার ওয়েতে প্র্যাকটিস করবেন। আর আমি আপনাদের এই যে রুলস রেগুলেশন বা স্ট্রাকচার যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোর পাশাপাশি আমিও প্রতিদিন, এটা তো একদম প্রথমটা ছিল এই জন্য আহ, এটা মানে অতটা কমপ্লেক্স ছিল না, বাট এখানে অনেক কমপ্লেক্স কনভারসেশন আছে যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা আমাদের মেইন কনভারসেশন না, মেইন যে কনভারসেশন গুলো সেগুলো বাংলা থেকে ইংলিশে করা, সেগুলো আমি আপনাদেরকে করাবো। বাট এগুলো যদি আপনারা একটু করতে থাকেন রেগুলারিটি মেনটেন করে বা ধারাবাহিকতা মেনটেন করে, সেটা আপনাদের জন্য বেটার হবে, বেশি ভালো হবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য। সো এটা একটু করতে হবে, নিজেরা একটু করার চেষ্টা করবেন এই বিষয়গুলো। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অন ডে আফটার টুমোরো। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আর কারো কোনো কথা থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু ভালোভাবে কভার করে ফেলবেন।